ঠিক ডক্টর প্লাস। ভোট যত এগিয়ে আসছে বঙ্গে পারদ চড়ছে, উত্তাপ বাড়ছে, আর অনেকগুলো বনাম তৈরি হচ্ছে। কেমন একটু যদি খোলসা করে বলি, হাল্লা বলে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে। আর কখনো শুনছি লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার, কখনো শুনছি এআই ভিডিও বনাম ঠাকুর ঘরে কে আমি কালা খাইনি। রাজনীতিবিদরা যখন বিভিন্ন রকমের জনসভা করছেন বা প্রেস কনফারেন্স করছেন, তখন সরাসরি আক্রমণ একে অপরের বিরুদ্ধে করছেন। তবে এই ভোটে নজিরবিহীন অনেক ঘটনাই ঘটেছে। গতকাল যে অভিযোগ সামনে এসেছিল হুমায়ুন কবিরের একটি ভিডিও, বিস্ফোরক সেই ভিডিও, যেখানে উনি একদম সরাসরি ওনার বিরুদ্ধে অভিযোগ উঠল যে মুসলিম সমাজকে বোকা ভাবছেন হুমায়ুন কবির। কি ভাবছেন উনি নিজেকে জানি না, সেটা হুমায়ুন কবিরের বিষয়, কিন্তু এমনটা ভাবা যায়, এভাবে কোনো মানুষকে অপমান করা যায়, সেটা হুমায়ুন কবিরই দেখালেন। যাই হোক, আজকে অমিত শাহ এসেছিলেন বাংলায় এবং তার সংকল্পপত্র প্রকাশ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে বেশ কিছু বক্তব্য রেখেছেন। দেখাবো কিছু নির্দিষ্ট বক্তব্য, তার মধ্যে ওই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা, তার মধ্যে বেকার যুবকদের পাশে দাঁড়ানোর কথা ইত্যাদি বার্তা রয়েছে। তার কিছু পাল্টা রিয়াকশনও রয়েছে, সেগুলো একে একে আসবো। কিন্তু শুরুতেই একবার হুমায়ুন কবিরের প্রসঙ্গে ঢুকতে চাইছি এই কারণে, কারণ আজকে এই সংকল্পপত্রের যে প্রকাশ অনুষ্ঠান, সেখান থেকে অমিত শাহ এই নিয়ে বক্তব্য রেখেছেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে। তার কিছু ঘন্টা বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে এই বিষয়ে বক্তব্য রেখেছেন। তো আগে একটু শোনাই আপনাদের হুমায়ুন কবির গতকাল ঠিক কি বলেছিলেন, এবং সরাসরি সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওনার অভিযোগ উগড়ে দিয়েছিলেন হুমায়ুন কবির। একটু শোনাবো আপনাদের কি বলেছেন গতকালের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর। দেখুন। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যথাক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আইপ্যাক, তাদের কুণাল ঘোষ, ওই ববি হাকিমরা সরাসরি হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে এআই ভিডিও করে আমাকে মেলাইন করার জন্য বিজেপির সাথে আমাদের লেনদেনের কথা বলছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ববি হাকিম আর কুণাল ঘোষকে, এটা যদি প্রমাণ দিতে পারে, 1000 কোটি তো দূরের কথা, 1 কোটি টাকার কোনো লেনদেনের যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতির ময়দান থেকে সরে আসব, মানুষের কাছে ভোট চাইব না। আর যদি না প্রমাণ করতে পারে, 4 জনের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করব, উপযুক্ত সাজা দেয়া করাবো। আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাকে ভয় পেয়েছে, তাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমার হেলিকপ্টার নামা ওঠার পারমিশন দিচ্ছে না, বিভিন্ন রকমভাবে, যেখানে দীপক অধিকারী সে যেখানে সেখানে হেলিকপ্টার নামাতে পারছে, যেখানে অভিষেক যেখানে সেখানে হেলিকপ্টার নামাতে পারছে, যেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে যা খুশি তাই করছে, আর আমাদেরকে এইভাবে ব্যারিকেড করার চেষ্টা হচ্ছে, আমাদের এইভাবে বদনাম করার চেষ্টা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছেন হুমায়ুন কবির। খুব স্বাভাবিকভাবে এরপরে তো কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া আসবেই। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, উনি বলছেন এটা এআই ভিডিও। দেখুন কি বলছেন। আমার কোনো স্ট্যান্ডই নেই, আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে, কারণ এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া, এবং এই আইপ্যাকে যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কিনা দেখা দরকার আছে।
গতকাল এই ঘটনা প্রকাশ্যে আসার পরে হুমায়ুন কবিরের বক্তব্য শোনালাম আপনাদের এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। আজকের সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে যে কথা আমি একদম শুরুতে বলছিলাম, অমিত শাহকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, ওনার কি বক্তব্য ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তো দুজনের বক্তব্যই শোনাই আপনাদের। দেখুন। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। খুব ইন্টারেস্টিং, আমি দেখলাম হুমায়ুন কবিরও বলছে এটা এআই জেনারেটেড, বিজেপি শুভেন্দু অধিকারীও বলছে এটা এআই জেনারেটেড। আমার আর কিছু বলার নেই, মানে বিজেপি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু সি, সোজা কথা। উনি বলে দিচ্ছেন এটা এআই দিয়ে তৈরি, আর শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে এটা এআই দিয়ে তৈরি। ঠাকুরগড়া কে, আমি তো কলা খাইনি। কথা হচ্ছে যে এটা এআই ভিডিও নাকি এর পেছনে সত্যাসত্য রয়েছে, যেহেতু সিএন এই ভিডিওর কোনোভাবে দায় নেবে না, কারণ আমরা সত্যতা যাচাই করিনি, ফলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। যদি তদন্ত হয় সেটা তো পরের বিষয়। আমার সঙ্গে যারা গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি এবার। জয়ন্ত ঘোষ রয়েছেন তৃণমূল মুখপাত্র, জয়ন্তদাকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ এবং কংগ্রেস মুখপাত্র আশফাকদাকে স্বাগত জানাবো, এবং রয়েছেন স্নেহায়ন সরকার বিজেপি মুখপাত্র, স্নেহায়নকেও স্বাগত জানাবো। আজকে অমিত শাহ এসেছেন, অনেকগুলো বিষয়ে তো কথা বলেছেন, যে কথা আমি বলছিলাম শুরুতেই। আমরা একটু এই জায়গাটা থেকে শুরু করব আলোচনাটা, যে ঠিক কোনটা, মানুষ কি দেখবে, মানুষ কি বুঝবে। জয়ন্তদাকে দিয়ে শুরু করি। জয়ন্তদা, কি চাইছেন জানতে? হুমায়ুন কবিরের একটা ভিডিও সামনে এলো, এতগুলো রিয়াকশন, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, ফেসে গেছেন উনি। যে যোগসাজসটা বেরিয়ে এসছে, বাংলার মানে সংখ্যালঘু সম্প্রদায়কে উনি ভেবেছিলেন যে কিনে ফেলবেন অর্থের বিনিময়ে। তো আমরা বলবো যে বারবার তো স্বরাষ্ট্রমন্ত্রী ইডি সিবিআইয়ের কথা বলেন, একটু পাঠিয়ে দেখুন না এর সত্য সত্য কী আছে। কারণ এতগুলো টাকার বিষয় মানুষের সামনে এসেছে, সেই জায়গাটাকে দাঁড়িয়ে সঠিক তদন্তটা করার প্রয়োজন আছে। হুমায়ুন কবির যেটা বলেছেন, যা করেছেন, মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই এত টাকার ড্রিলটার বিরুদ্ধে আমরা সঠিক তদন্ত চাইছি। মুসলিম ভোট নিয়ে এবার কি মনে হচ্ছে, মানে এতগুলো রাজনৈতিক দলের এতগুলো ন্যারেটিভ সামনে আসছে, কি হতে পারে, কি মনে হয় আপনাদের? না এইভাবে আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু নির্দিষ্টভাবে একটা কথা বলছেন, যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে যাচাই করতে হবে বিষয়টা, যে 63% হিন্দু ভোট সেটা বাদ চলে যাচ্ছে, 30%-এর কি 33% মতো মুসলিম ভোট সেটা বাদ চলে যাচ্ছে। কি মনে হচ্ছে আপনাদের, মুসলিম ভোট এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের কাছে টার্গেট? না যেভাবে দেখুন, বাংলার সংস্কৃতির সঙ্গে এই সম্প্রদায়ের মানুষ, তৃণমূল সরকার মামাটি মানুষের সঙ্গে যেভাবে ছিল সেভাবেই আছে। শুধুমাত্র এসআইআরের মাধ্যমে কিছু মানুষকে ভয় দেখানো হয়েছিল, তাদের ভিটে মাটি কেড়ে নেওয়ার কথা আমরা বারবার বলেছি, যে যেভাবে একটা বিশেষ সম্প্রদায়ের ওপর আক্রমণ, এটা বাংলার সেই সম্প্রদায়ের মানুষরা দেখেছেন, তারা আগামী নির্বাচনে তার প্রতিফলন ঘটাবে। তার মানে সেই সম্প্রদায়ের মসিহাও হয়ে উঠতে পারলেন না হুমায়ুন কবির? না হয় কি করে? আপনি দেখলেন না যে ওনার উদ্দেশ্যগুলো কী ছিল, যে একটা বাবরি মসজিদকে ওখানে তৈরি করানো, নির্বাচনের আগে প্রতি শুক্রবার ওখানে নামাজ পড়ানো, উদ্দেশ্যগুলো দেখুন। এই যেগুলো কিন্তু আমরা যে সম্প্রদায়ের কথা বলছি, তারা কিন্তু এইভাবে চলেন না। তাদের যে ইসলাম ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়, তারা নিজস্ব পদ্ধতিতে চলেন, বাংলা সংস্কৃতির সঙ্গে তারা আছে। আশফাকদার কাছে আসবো। আশফাকদা, আপনি যেহেতু এই কমিউনিটি থেকে বিলং করছেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, মুসলিম ভোট নিয়ে রাজনীতি করার অভিযোগ আজকের নয়, বাম আমল বা তারও আগে থেকে হয়তো শুরু হয়েছে, এবং গোটা দেশের দিকে যদি তাকাই তাহলে আজকে হঠাৎ করে একদিনে গজিয়ে ওঠা একটা ন্যারেটিভ এটা নয়, এটা দীর্ঘদিনের ন্যারেটিভ। সফট টার্গেট মুসলিমরা, কী কারণে তাদেরকে নিয়ে রাজনীতির অভিযোগ বারবার ওঠে? বা যিনি মসিহা বলছেন, যখন বাবরি মসজিদের শিলান্যাস করছেন, ফিতে কাটছেন, ইত্যাদি করছেন, তখন তো তিনি বলেছিলেন যে আমি এদের মসিহা, তার এই ছবি। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব তার ট্র্যাক রেকর্ডটাকে আমাদের চেক করা উচিত। হুমায়ুন কবিরের যদি ট্র্যাক রেকর্ড চেক করা হয়,
তো আমরা দেখতে পাবো যে হুমায়ুন কবির কিন্তু ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, শুধু দাঁড়িয়েছিলেন না, একটা মাথায় কপালে কি বলে সিঁদুর লাগিয়েছিলেন এবং বলেছিলেন আমি ভারতীয় জনতা পার্টি আজীবন থাকব এবং ভারতীয় জনতা পার্টি। তবুও যদি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় কোথাও না কোথাও হুমায়ুন কবির সফট ভার্সনে যদি পা রাখে তো এটা তাদের ভুল বলেই আমি মনে করি। কারণ আমার আশা করছি যে এই ভিডিও আগে থেকেই যারা বিবেকবান মুসলিম সমাজের মধ্যে রয়েছেন, যারা বোঝেন জিনিসগুলোকে, তারা জানতেন যে ব্যক্তি বা নিজের স্বার্থের কারণে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে রাজনীতি করতে পারে, আবার তৃণমূলে অপাং ঝপাং হয়ে যেতে পারে, তারপরে আবার সে যে বিক্রি হবে না, সে সেটিং হবে না, এটা কখনোই এবং শুরু থেকে আপনি দেখুন বাবরি মসজিদ যখন শিলান্যাস ওই হুমায়ুন কবির করছেন, সেই শিলান্যাসে আরএসএসের মুসলিম মোর্চার হাইকোর্টের কিছু উকিল, কিছু আরএসএসের ঘেঁষা লোকরা ওখানে উপস্থিত রয়েছে। এর কারণটা কি সেখান থেকেই বুঝে নেওয়া উচিত ছিল। তখন আমি বলেছিলাম, সর্বপ্রথম বলেছিলাম যে হুমায়ুন কবির মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, নিজের স্বার্থের জন্য আরএসএসের এজেন্ট হয়ে কাজ করে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং পশ্চিম বাংলায় সাম্প্রদায়িকতাকে তৈরি করার চেষ্টা করছে। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য আমরা শুনলাম, সেখানে উনি কিন্তু স্পষ্ট বলছেন যে তার থেকে আমাদের 20 বছর, যখন অভিযোগটা উঠছে যে তার থেকে আমাদের 20 বছর অপোজিশনে থাকা ভালো, এইরকম অভিযোগ। দেখুন, অমিত শাহর কথা তো আমি বিশ্বাসই করতে পারি না, বরং বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেন না। কারণ অমিত শাহ জুমলা ছাড়া কিছু জানেন না, উনি জুমলাই বলতে পারেন। উনি বলেই প্রধানমন্ত্রীর কথাকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথাকে উনি সিরিয়াস নেন না, বলেছিলেন জুমলা হয় এ তো বলা যাতা হয়। তো ইনি এইরকম জুমলা বলতেই পারেন। ভিতরে এনাদের দু মুখ সাপ আমি বলবো, কারণ ভিতরটা আলাদা, বাইরে আলাদা। এবং আপনি দেখুন হুমায়ুন কবিরের প্রতি কতটা ভালোবাসা, যে তাকে ফোর্স কতগুলো দেওয়া হয়েছে দেখেছেন। উনি কি এত বড় নেতা বা এত বড় পার্টির স্নেহানের কাছে আসবো এবার একটু। বেশ, আমি আসবো আশফাকদা, একটু স্নেহানের কাছে আসি। কি এর পাল্টা একটু শুনতে চাইবো, তোমাদের কি মত এ বিষয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে যে এখন আপনি যা শো করেছেন, শো শুরুর পরে প্রায় 10 মিনিট চলে গেল। আমার 2 কো-প্যানেলিস্ট, 2 রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের মুখ থেকে আজকে বাংলার নির্বাচন হতে চলেছে, পশ্চিমবাংলার নির্বাচন হতে চলেছে। পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ নিয়ে তাদের একটাও বাক্য শুনলেন? তাদের মুখে শুধুমাত্র মুসলিম 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 সমাজ মুসলিম সমাজ মুসলিম সমাজ। কেন? পশ্চিমবাংলার বুকে আজকে অন্য কোনো মানুষ নেই, অন্য কোনো কমিউনিটি নেই, আদিবাসীরা নেই, এসসি নেই, এসটি নেই, ওবিসি নেই। আজকে শুধুমাত্র একটি সমাজের ভোট এবং তাদেরকে ভোট ব্যাংক তৈরি করে রাখার এই যে লড়াই, এই লড়াইয়ের ফসল হচ্ছে হুমায়ুন কবির, এই লড়াইয়ের ফসল হচ্ছে এইসব বাবরি, এই লড়াইয়ের ফসল হচ্ছে গিয়ে আজকে এই পশ্চিমবাংলার বুকে র্যাডিক্যালাইজেশন, এই লড়াইয়ের ফসল হচ্ছে আজকে জিহাদি কার্যকলাপ। আজকে যারা এই অভিযোগ করছে হুমায়ুনকে নিয়ে, এই হুমায়ুন কবির এই আজ থেকে এর আগের ইলেকশনটা ঠিক 2 বছর আগে যখন আমরা এইখানে বসেছিলাম, হুমায়ুন কবির তখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছিল যে আমরা 70% 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। যখন হুমায়ুন কবির এই কথাটি বলছেন, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস করে। যে তৃণমূল কংগ্রেস আজকে হুমায়ুনের বিরুদ্ধে প্রেস করছে, সেদিন তৃণমূল কংগ্রেসের মুখ থেকে আপনারা একটা বাক্য শুনেছিলেন হুমায়ুনকে কন্ট্রাডিক্ট করে বা হুমায়ুনকে ক্রিটিসাইজ করে? আপনি ছেড়ে দিন, আপনি প্রকাশ্য দিবালোকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন, তার পরবর্তী সময় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না, সে তারপরে বহাল তবিয়তে ঘুরে বেড়ালো। এটা মুখ আর মুখোশের খেলা। তৃণমূল তোমার কথা থেকে ধার করে বলি, আমার থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিক্রিয়া এখানে শোনাতে চাইবো। তুমি বলছো না ভাই যে কেন শুধুমাত্র তোমার আগের 2জন কো-প্যানেলিস্ট তারা শুধু মুসলিম সমাজ নিয়ে কথা বলছেন? ডেফিনেটলি গোটা বাংলার মানুষকে নিয়ে কথা বলা উচিত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন, একটা অভিযোগ করছেন যে এসআইআরে কিন্তু বাদ পড়ছে, এফেক্টেড হচ্ছে সবাই।
এমন নয় যে শুধুমাত্র মুসলিমরা বাদ পড়ছে, হিন্দু সমাজ, হিন্দু কমিউনিটি সব থেকে বেশি বাদ পড়ছে, তো তারা এরকম একটা অভিযোগ সামনে আসছে। তো কার কথা, কোন রাজনৈতিক দল কার কথা ভাববে বা কি হবে জানি না, কিন্তু এটা এসআইআর এর পরে এখনো পর্যন্ত যে ন্যারেটিভটা সামনে আসছে সেখানে এইরকম কিছু তথ্য পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু রিয়াকশন আপনাদের দেখাবো, আমি আসবো তারপর আলোচনায়। দেখুন কি বলেছেন। 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে আর 30 লক্ষ মুসলিম ভাই বোনেদের নাম বাদ গেছে। আমি এখনো চেক করার টাইম পাইনি, বলেছি চেক করতে পার্টি থেকে। যান দেখে আসুন আপনার জেলায় বাগদা, যান দেখে আসুন বসিরহাট, যান দেখে আসুন দেগঙ্গা, যান দেখে আসুন হাবড়া, যান দেখে আসুন গাইঘাটা, যান দেখে আসুন বাগদা, ঢেলে নাম বাদ। অনুপ্রবেশকারী সব, তাই না? তোমরা একমাত্র ভারতীয় আর বাংলায় কথা বলি বলে আমরা বাংলার মানুষ, আমরা দেশের নাগরিক নই। তোমাদের কাছে আমাকে সকাল সন্ধ্যা প্রমাণ করতে হবে লাইন দিয়ে যে আমি বাংলায়, আমার বাংলার নাগরিকত্ব আছে কি না। কি বলবে স্যার? যখন এসআইআরটা শুরু হয়েছিল তখন আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো এসআইআরের বিরোধিতা করেছিল যে বৈধ ভোটার আর অবৈধ ভোটার, সেই ক্লাসিফিকেশনের ভিত্তিতে। এখন ভাবুন, এখন কিন্তু মমতা ব্যানার্জির মুখে বৈধ ভোটার অবৈধ ভোটার নেই, ভোটার হয়ে গেছে হিন্দু বা ভোটার হয়ে গেছে মুসলিম। আরে যারা বাদ গেছে তাদের মধ্যে বৈধ ভোটার আছে কি সেটা তুমি বলো না, সেইটা বাদ দিয়ে কত হিন্দু কত মুসলিম বৈধ ভোটার বাদ গেছে এরকম অভিযোগ তো জয়ন্ত তারা করছে। আমি আপনাকে বৈধ ভোটার সমস্ত কিছু তথ্য ডকুমেন্ট সবকিছু দেওয়ার পরেও তারা বাদ যাচ্ছেন। বৈধ ভোটার যদি বাদ গিয়ে থাকে, বৈধ ভোটাররা তার প্যানেলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে একজন সময়টা কি এরা পাবেন ট্রাইব্যুনাল থেকে আবার, মানে তারা ভোটাধিকার ফিরে পাচ্ছেন না? এইটা কি মানে এই সুযোগটা কি তারা পাবেন? আর কটা দিন বাকি আছে, আর সময় কোথায়? দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আজকে এই প্যানেলে অ্যাপ্লাই করার তো একটা প্রসেস আছে। আজকে একটা সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী সে স্টেজে দাঁড়িয়ে সেই প্রসেসটা বলে মানুষকে তার সঠিক পথটা না দেখিয়ে সে, আমি বলতে যে মানুষগুলো বাদ গেছে এর মধ্যে তো মৃত ভোটারও আছে। নেই, আপনি বলতে পারবেন না মৃত ভোটার নেই? এখানে স্থানান্তরিত ভোটার আছে, ডাবল এন্ট্রি ভোটার আছে, শিফটেড ভোটার আছে। তাহলে আমি সবাইকে একটা ক্যাটাগরিতে ফেলে তারপরে সেগুলোকে সেগ্রিগেট করছি কিভাবে? এ হিন্দু, এ মুসলিম। 15টা বছর সরকার চালিয়েছে, আজকে কর্মসংস্থান নিয়ে কথা নেই, শিক্ষা নিয়ে কথা নেই, স্বাস্থ্য নিয়ে কথা নেই। আমরা মহিলাদের মানোন্নয়নের কথা বলছি, আমরা নতুন এমসের কথা বলছি, আমরা আইআইটির কথা বলছি, আইআইএম এর কথা বলছি, আর এরা শুধু হিন্দু মুসলিম করে যাচ্ছে। তোমরা তো ভাতার কথা বলছো। আমরা কিসের ভাতা? কোন আমরা মহিলাদেরকে, আমরা মহিলা সশক্তিকরণের কথা বলছি, আমরা মহিলা সশক্তিকরণের কথা বলছি, তৃণমূল সেটাকে অপমান করছে ভাতা বলে। ভারতবর্ষে আমরা বলছি গোটা এমস বানিয়েছে, গোটা আইআইটি বানিয়েছে, আপনাদের থেকে ডাবল বানিয়েছি, 3 গুণ বানিয়েছি। আপনারা 7টা বানিয়ে দিয়ে গেছিলেন, আমরা 23টা বানিয়েছি। শুনে রাখুন, আপনারা উন্নয়ন নিয়ে আমাদের সাথে কথা বলতে আসবেন। প্রথম কথা হচ্ছে গিয়ে আজকে আমাদের যে প্রতিশ্রুতি পর্ব সেইটাকে কাউন্টার করার জন্য আমি বলছি, আপনাদের তো একটা 15 বছরের সরকার, তার তো একটা কাজের খতিয়ান থাকবে যে আমরা এই করতে পেরেছি। দিচ্ছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত সভাগুলো গিয়ে রিপোর্ট কার্ড দিচ্ছেন তো। কোন বিষয়ে রিপোর্ট কার্ড দিয়েছে? কি করেছে সরকার? কি করবেন আমি আপনাকে বলছি। আজকে স্বাস্থ্যক্ষেত্রে কি করেছে, কটা নতুন হাসপাতাল বলতে আমি কিন্তু ওই নীল সাদা রং বলছি না, কতগুলো না হাসপাতালে কতগুলো নতুন বেড হয়েছে, হাসপাতাল না কতগুলো নতুন স্কুল আছে, স্কুল তৃণমূল কংগ্রেস ওই জায়গায় আপনি অস্বীকার করতে পারবেন না তো? 8,500 স্কুল তৃণমূল বন্ধ করেছে, নতুন খোলেনি। আমি এই যে 7,000 শিক্ষককে বসিয়ে দিয়েছে, শিক্ষক পদ অবলুপ্ত করে দিয়েছে। এই যে আমাকে একটা কথা, এখানে একটা কথা বলো ভাই, এই যে 1500 টাকা করে তৃণমূল দিচ্ছে, 3000 টাকা করে বিজেপি দেবে ক্ষমতায় এলে, তফাৎটা কি? তোমরা বলছো যে তৃণমূল সরকারের আমলে বাংলায় মেধা নেই, ভাতা আছে, তোমাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে না কেন তাহলে? আমাদের আপনি সংকল্পপত্রটা পুরোটা পড়েননি হয়তো, পড়লে আপনি এটাও জানবেন আমরা শুধুমাত্র যে মহিলাদেরকে এই টাকাটা দিচ্ছি তা না, মহিলাদের টাকা দেওয়াটা স্পেশাল কারণ আছে, সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নিজে এক্সপ্লেন করেছেন যে এখানে যে অবস্থা হয়ে আছে, মহিলারা আর্থসামাজিকভাবে যতটা পিছিয়ে আছে তাদের আপলিফমেন্টের জন্য আমরা এই টাকাটা দিচ্ছি। প্রথম কথা। দ্বিতীয় কথা, শুধু এটা না,
আমরা এর সাথে সাথে যুবকদেরকেও একটা ভাতা দেওয়া হচ্ছে। হ্যাঁ। এর সাথে সাথে যুবকদেরকে ভাতা বলতে কোনটা রাজ্যে দেওয়া হয়েছে? আপনি দাঁড়ান না, আপনারা বিরোধিতা করবেন আমরা জানি, আপনারা বিরোধিতা করবেন জানি, আপনারা মহিলা যুবকদের উন্নতি মানতে পারেন না, আপনারা ভালো দেখতে পাচ্ছেন না, আপনারা বাংলারকে ভালো দেখতে পারেন না। আমার বক্তব্য হচ্ছে আজকে যারা কম্পিটিটিভ এক্সাম করবে, যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেবে তাদেরকে 15,000 টাকা করে দেওয়া তৃণমূলের পছন্দ হচ্ছে না। মহিলারা হাতে 3,000 টাকা করে পাবে, তৃণমূলের পছন্দ হচ্ছে না। বসতি মহিলারা 6,000 টাকা করে কি 21,000 টাকা করে পাবে, তৃণমূল বিরোধিতা করছে। সবাই কারোর কথা বোঝা যাচ্ছে না, প্লিজ প্লিজ একে একে শুনবো, একে একে শুনবো, একে একে শুনবো। আচ্ছা, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে না, স্নেহায়ন এই অভিযোগ উঠেছিল, এই যে জয়ন্তদা বা আশফাক, এই জয়ন্তদা বা আশফাক কারা করেছেন? এক মিনিট ভাই স্নেহায়ন ত্রিপুরায় আমি জানি না জয়ন্তদা বা আশফাক দা, প্লিজ স্নেহায়ন একটা ব্রেক নিতে হবে, একটা ব্রেক নেব প্লিজ একটা ব্রেক নিয়ে আমি আসছি, একটা বিরতি নিয়ে আমি আসছি ভাই, আসছি জয়ন্তদা আসছি, আর স্নেহায়ন আসছি, একটা ব্রেক নেব। বিরতির পর ফিরে এসে অমিত শাহ আজকে সংকল্প পত্র প্রকাশের সময় মহিলাদের জন্য এবং বেকারদের জন্য যে অর্থের ঘোষণা করেছেন শোনাবো আপনাদের। খুব দ্রুত ফিরছি, প্লিজ খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। প্রেজেন্টিং বাই LIC हर पल आपके साथ। স্পেশাল পার্টনার উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। নলেজ পার্টনার GIS গ্রুপ, ট্রান্সফর্মিং এডুকেশন। ওয়ার্ড্রপ পার্টনার আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। এসোসিয়েট পার্টনার ঠেক, ডক্টর প্লাস। যে পশ্চিমবঙ্গ শিক্ষায় দেশকে নেতৃত্ব দিত, সেই পশ্চিমবঙ্গের শিক্ষার এই হাল হল। নিয়োগ দুর্নীতি আর নয়, এবার পশ্চিমবঙ্গ পাল্টাতে চায়। চৈত্রের অবসানে পুরনোকে বিদায় দিন, আবরণকে সঙ্গে নিন। নতুন পোশাকের বিপুল সম্ভার, চৈত্র সেলের সেরা অফার। আবরণে চলছে আপ টু 25% ছাড়। পকেট বাঁচান, স্টাইলে সাজান। উৎসব মানে আবরণ, বাঙালির সম্মান। রঙিন হোক প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। শুনলাম আপনি নাকি বাড়ি বানাচ্ছেন? হ্যাঁ, এই তো 80-90% বাড়ি কিন্তু বানানোর কয়েক মাসের মধ্যেই ড্যাম্পে ভুগতে শুরু করে। আর ড্যাম্প বারবার ফিরে আসে, মানে বারবার রিপেয়ার আর খরচ। তাহলে উপায়? বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন। জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। প্রেজেন্টিং বাই LIC हर पल आपके साथ। স্পেশাল পার্টনার উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। নলেজ পার্টনার GIS গ্রুপ, ট্রান্সফর্মিং এডুকেশন। ওয়ার্ড্রপ পার্টনার আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। एसोसिएट पार्टनर टेक डॉक्टर प्लस। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, उस सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। কুণাল ঘোষ বলছেন জয়ন্তদা যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা ভাবেন গোটা দেশ বা কেন্দ্র তারপরে ভাবে। ঠিকই তো, আজকে দাঁড়িয়ে কি কথা বলছেন উনি?
মহিলাদের সশক্তিকরণের কথা বলছেন। মহিলাদের সশক্তিকরণের কথা একমাত্র হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কন্যাশ্রী একটা বৃহত্তর প্রকল্প, যেখান থেকে মেরুদণ্ডটা সোজা করতে শেখানো হলো। আজকে রূপশ্রী, আজকে বিয়ের জন্য হাত পাততে হয় না মানুষের কাছে, এককালীন 25,000 টাকা পায় বিয়ের জন্য। আজকে যে সশক্তিকরণের কথা বিজেপি বলছেন, যে 3,000 টাকার কথা বলছেন যুবদের কথা, আমরা বলবো যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা তো প্রধানমন্ত্রী বলেছিলেন। আজকে কত বছর শাসনকাল? 14 থেকে যদি ধরি আমি 12 বছর, 12 দুগুণে 24 কোটি মানুষের চাকরি। কটা কেন্দ্রীয় সংস্থা চাকরি হয়েছে কি? 15 লক্ষ টাকা প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল। এই সমস্ত জুমলাবাজি শুনতে 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 বাংলা মানুষ ক্লান্ত। আজকে সশক্তিকরণের কথা বলছেন, যখন 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, তখন সেই বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিলেন তাদের গলায় মালা পরাচ্ছিলেন। আজকে মহিলা সশক্তিকরণের কথা বলছেন, মণিপুর মা বাবার পারমিশন ছাড়া পুড়িয়ে দিল। আজকে অভয়ার মা বিচারের দাবিতে দাঁড়িয়েছে বলে অভয়ার মাকে রাস্তায় ধরে অপমান করছে। এরা নারী নির্যাতনের কথা বলছে, মহিলাদেরকে বলছে 8টার পরে বেরোবে না। একটা মুখ্যমন্ত্রী মহিলাদের বলছে রাত্রি 8টার পরে বেরোবে না। এরা মহিলাদের কথা বলছে নারী বিদ্বেষী সরকার। কসবা কলেজের মধ্যে তৃণমূল নারী নির্যাতনের কথা বলছে। কসবা ল কলেজের মধ্যে তৃণমূল কংগ্রেসের ছাত্রদের একটা মেয়েকে রেপ করে দিয়ে চলে গেল। এরা নারী নির্যাতনের কথা বলছে। হাসখালিতে কি করেছে, কামরূপে কি করেছে, বাঁশরীতে কি করেছে, দিনের পর দিন রেপ করেছে। মমতা ব্যানার্জি কি বলেছে? বলে 10 লাখ টাকা দিয়ে দেবো। জয়ন্তদা, আচ্ছা তাহলে আরেকটা ব্রেক নিই। আমি আরেকটা ব্রেক নিই প্লিজ আরেকটা বিরতি করে আসবার দ্বারা বলার রয়েছে, একটা ব্রেক নেব, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group, Transforming Education. Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus। ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830074043। চৈত্রের অবসানে পুরনোকে বিদায় দিন, আবরণকে সঙ্গে নিন। নতুন পোশাকের বিপুল সম্ভার, চৈত্র সেলের সেরা অফার। আবরণে চলছে আপ টু 25% ছাড়। পকেট বাঁচান, স্টাইলে সাজান। উৎসব মানে আবরণ, বাঙালির সম্মান। রঙিন হোক প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? ড্যাম ধরলে সারিয়ে ফেলবো। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন। জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group, Transforming Education. Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus। বিজেপি এলে কি হবে? অমিত শাহ আজকে যখন সংকল্পপত্র প্রকাশ করছেন, ঘোষণা করছেন, একের পর এক প্রতিজ্ঞা বা সংকল্পের কথা বলছেন। পাশাপাশি একটা খুব তাৎপর্যপূর্ণ কথা, যেটা
হামেশাই এই মুহূর্তে শোনা যাচ্ছে, বিশেষ করে এসআইআর আবহে আবারও শোনা যাচ্ছে, সেটা হচ্ছে বিজেপি ক্ষমতা এলে অনুপ্রবেশ যে কোনো মূল্যে আটকানো হবে এবং শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে। এবং এই কথা যখন অমিত শাহ বলছেন, খুব স্বাভাবিকভাবেই পাল্টা প্রতিক্রিয়াও আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মতো করে বলছেন। দুজনের বক্তব্য একটু শোনাবো। প্রথমে অমিত শাহ শোনাই কি বলেছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। ममता जी की व्याख्याएं घुसपैठियों की अलग है। मैंने जो कहा है, जो भारत के नागरिक नहीं हैं, ऐसे सारे घुसपैठिए हैं, उनको हम बाहर निकालेंगे और शरणार्थियों को नागरिकता देने का काम करेंगे। दो अलग व्याख्या है, घुसपैठिया और शरणार्थी। মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না। কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে, মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ করে দেবে। এই নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন বা জটিলতা চলেইছে। আমি আশফাকদার কাছে একটু আসবো, এটা নিয়ে তো ডেফিনেটলি শুনবোই, পাশাপাশি সংকল্পপত্র বিজেপির কেমন লাগলো? দেখুন, বিজেপির সংকল্পপত্র নয় বা এটা ম্যানিফেস্টো নয়, সংকল্পপত্র হচ্ছে কি যে প্রমিস বিফোর ইলেকশন, সাইলেন্স আফটার ইলেকশন। বিজেপির সংকল্পপত্র বা ম্যানিফেস্টো হচ্ছে আসলে জুমলার সংকল্প, জুমলার ম্যানিফেস্টো। কারণ ভারতীয় জনতা পার্টির যদি ভারতবর্ষের ট্র্যাক রেকর্ড আমরা দেখি, তো ভারতবর্ষে কি করেছেন, 2 কোটি প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেওয়ার জুমলা, মানে জুমলা বলছি, ম্যানিফেস্টো ছিল, ওয়াদা ছিল, কিন্তু কি করেছেন উনি? জুমলা দিয়েছেন, বলছে জুমলা 2 কোটি চাকরি দেননি। ভারতবর্ষের মানুষকে বলেছেন 15 লাখ আয়েগা, কালা ধন লায়েঙ্গে। কালা ধন তো দূরের কথা, এখন উল্টো সমস্ত ধন নিয়ে ভারতবর্ষ থেকে মোদিজির বন্ধুরা পালিয়ে যাচ্ছে। মোদিজি বলেছিলেন আচ্ছে দিন আয়েঙ্গে। ভারতবর্ষ দেখছে যে এটা কি মোদির আচ্ছে দিন, যে ইনফ্লেশন রেট এবং বেকারত্ব ভারতবর্ষে এনএসএসের রিপোর্ট অনুযায়ী 45 বছরের সর্বোচ্চ বেকারত্ব ভারতবর্ষে এখন মোদিজির আমলে। তো নরেন্দ্র মোদিজির আমলে যদি এই ধরনের ভারতবর্ষের অবস্থা খারাপ হয়, কৃষক কি আয় দগ্নি হোক, মোদিজি বল, ওনাদের বিজেপির ম্যানিফেস্টো ছিল। কিন্তু কি হলো, কৃষক মারা গেল, শাশ্বত কৃষক আন্দোলন করলেন, আন্দোলন করার পর ওনারা শহীদ হওয়ার পর এই কালো আইনগুলো তুলে নেওয়া হলো, কিন্তু কৃষকদের এখনও কোনো রকম স্বস্তি দেওয়া হয়নি। গোটা ভারতবর্ষ, মোদিজি বলেছেন अगर रुपया गिरता है तो हमारा प्रधानमंत्री का इज्जत भी गिरता है। তো মোদিজি এখন যে রুপিয়া গিরে গেছে, টাকা নেমে গেছে, তো মোদিজির কি ইজ্জত নেমে যায়নি? তো যখন তিনি ভারতবর্ষে যা যা ম্যানিফেস্টোতে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পূরণ করতে পারেননি। কিন্তু বাংলার সবই বুঝলাম দাদা, কিন্তু লড়াইতে তো সেই তৃণমূল আর বিজেপি। দেখুন, এটা না, এই নয়, রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলছি, প্যানেলগুলোতে আলোচনা হচ্ছে, তারা তো এই কথাই বলছে। না, বাইপোলার পলিটিক্স নেই, চেষ্টা করা হচ্ছে, নেগেটিভ বিল্ড করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু নেগেটিভ বাংলার মানুষ বুঝে গিয়েছে যে বাংলায় না এই বিভাজনকারী এবং যারা জুমলা সরকার চালাতে চায়, এই ডবল ইঞ্জিন নামে ডবল জুমলার সরকার আমাদের চায় না। আর এদিকে সিন্ডিকেট কাটমানির সরকার আমাদের চায় না, বরং বিকল্প একটাই, সেটা হচ্ছে হাত জাতীয় কংগ্রেস। এসআইআর নিয়ে আন্দোলনকে যে পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মীরা মনে করেন, সেই মাত্রায় অন্য কোনো রাজনৈতিক দল এই আন্দোলনকে নিয়ে যেতে পেরেছেন? কংগ্রেস পেরেছে? দেখুন, অবশ্যই কংগ্রেস শুরু থেকেই মমতা ব্যানার্জির আগে থেকেই আন্দোলন করেছে এবং সব মামলাও করেছেন সুপ্রিম কোর্টে, কংগ্রেসের মামলাও প্রথম করেছেন। তো এখানে জাতীয় কংগ্রেস শুরু থেকেই আন্দোলনে রয়েছে এবং মানুষের পাশে রয়েছে এবং মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় মাঠে আমরা আছি এবং আমরা থাকব। আমাদের কংগ্রেসের অ্যাডভোকেটও সুপ্রিম কোর্টে আছে এবং এসআইআর যে 20 আমরা সবসময় বলি যে ভ্যালিড ভোটার্সের, বৈধ ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না, যা এই বিজেপি এবং
ভারতীয় জনতা পার্টি এবং টিএমসির রাজনীতির কারণে সাধারণ মানুষ পিছিয়ে যাচ্ছে। এই যে বৈধ ভোটারের কথা বলছেন আশফাক দা, একদম শুরুতে স্নেহায়ন একটা কথা বলছিল যে জয়ন্তদার কাছে আসবো, যে এই যে বৈধ ভোটারকে রাখা এবং অবৈধ ভোটারকে বাদ দেওয়া, যদি এটা উদ্দেশ্য হয় এসআইআরের, এটা সাধু উদ্যোগ, আমরা সবাই সেটাকে অ্যাকসেপ্ট করবো, সাধুবাদ জানাবো। কিন্তু এই বৈধ অবৈধ করতে গিয়ে এখন দেখা যাচ্ছে বিষয়টা হিন্দু মুসলমানে চলে আসছে। এটার ডিভিডেন্ড রাজনৈতিক দল নেবে, কি মনে হয় আপনার? দেখুন, আমরা বারবার বলার চেষ্টা করেছি, আমরা আগেও বলেছি যে এসআইআরের যে মানে এসআইআরের বিরুদ্ধে তো আমরা কোনোদিনই বলিনি, আমরা পদ্ধতিটার বিরুদ্ধে বলেছি। আগের দিনও আমি আপনাকে বলেছি যে 2002-এ যে এসআইআর হয়েছে তার আগে একখানা সেন্সাস হয়েছিল, 11-এ সেন্সাস হয়েছে, 21-এ একটা সেন্সাস হওয়ার প্রয়োজন ছিল। সেই সেন্সাসটা 21-এ যদি হতো তাহলে আজকে কিন্তু 26-এ মানুষগুলোকে এরকমভাবে লাইনে দাঁড়াতে হতো না, রাস্তায় দাঁড়িয়ে মরতে হতো না, বিএলওদের মৃত্যু হতো না, এই অসংখ্য মানুষের মৃত্যুটা কিন্তু হতো না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই যে পদ্ধতি বা যে সফটওয়্যারের মাধ্যমে এসআইআরটা হলো, যার জন্যে মানুষ এত ব্যতিব্যস্ত হয়ে গেল, মানুষের এত সমস্যা হলো, সেই সমস্যাটা কিন্তু হতো না। আজকে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি দেখলাম উনি আগেও বলেছিলেন, 2019-এ বলেছিলেন, 21-এ বলেছেন, 24-এ বলেছেন, 26-এ বলেছেন। ওনার রাজত্বকালেতেই কিন্তু দিল্লির বিস্ফোরণ হয়েছে, পেহেলগাঁও হয়েছে, পুলওয়ামা হয়েছে, আমরা পরপর দেখেছি। তাহলে সেইখানে দাঁড়িয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক এটা একটা ব্যর্থতা, বাংলার সমস্যা। আজকে সেইগুলোকে কিন্তু ওনারা আটকাতে পারেননি। নির্বাচন আসলেই শুধুমাত্র জওয়ানদের রক্ত নিয়ে নির্বাচনটাকে কাটিয়ে গেছে। আজকে সশক্তিকরণের কথা বলছিলেন, মহিলার কথা বলছিলেন, আমরা শুনছিলাম মণিপুরে নগ্ন হয়ে মানুষকে হাঁটানো হয়েছে মহিলাদের। সাম্প্রতিক নালন্দা দেখেছেন যে কিভাবে দিনের বেলা প্রকাশ্যে মহিলাদের ওপর নির্যাতন, মানে আমাদের চোখে আঙুল দিতে হয়। বিলকিস বানুর যে কথা বলছিলাম, যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, নারীর কথা বলছেন, আর বিলকিস বানুর যারা ধর্ষক তাদের গলায় মালা পরানো হচ্ছে। এই যে জুমলাবাজি চলছে, আর আজকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছেন, দেখুন শাসন করা, বাংলার শাসন করাটা কিন্তু উদ্দেশ্য নয় বিজেপি, দখলদারি। তারপর দিল্লি থেকে সরকার চালানোর কথাটা কিন্তু স্পষ্টতভাবে জানালেন যে বাংলা যদি ইঞ্জিন হয়, মানে দিল্লি যদি ইঞ্জিন হয়, তাহলে বাংলা হলো জ্বালানি। বাংলার সম্পদ, বাংলার মানুষ, সমস্ত কিছুকে লুট করে নিয়ে গিয়ে আমি দিল্লিতে গিয়ে সুতো দিয়ে ঘোরা বসবো। বাংলা সেই সংস্কৃতির বিরুদ্ধে। আর আমি বলছি 7 মণ তেল পড়ে যাবে, কিন্তু বাংলায় বিজেপি কোনোদিন ক্ষমতা। জয়ন্তদা, একটা কথা এখানে জিজ্ঞেস করি, এই যে ইঞ্জিন আর জ্বালানির কথা আপনি যেটা বলছেন, একটা অঙ্গরাজ্য যদি একটা দেশকে সাহায্য করে এগিয়ে যেতে, জ্বালানি দেয় যদি, অসুবিধা না? আমরা দেখেছি তো, আমরা তো ডবল ইঞ্জিন সরকারগুলোকে দেখছি, আমাদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে দেখছি। ডবল ইঞ্জিন সরকারের সমস্যাগুলো আপনারা কিভাবে আইডেন্টিফাই করেন? না, আমরা দেখছি তো যে এখানে একটা স্থানীয় মানুষকে বসিয়ে রেখে, দিল্লিতে আরেকজনকে বসিয়ে রেখে, এখানকার মানুষকে তাদের সেই কাঠপুতলির মতন নাচানো হচ্ছে। এটা আজকে বলুন তো, এখানে তো 18টা সাংসদ ছিল, সেটা 12-এ গিয়ে দাঁড়িয়েছে যদিও। তাহলে এই 18টা সাংসদ তো বাংলার, বাঙালির, বাংলার মননের। বাংলার প্রতি যখন দ্বিচারিতা হচ্ছে, বাংলার প্রান্তিক মানুষ যখন 100 দিনের কাজের টাকাটা পাচ্ছে না, বাংলার মানুষের মাথার ছাদটা নেই, তখন কেন গর্জে উঠলো না বাংলার জন্যে? তারা তো বাংলারই ভালো চায়। তারা যদি এই অ্যাক্টিভিটিটা রাখতেন, তাহলে বাংলার মানুষ তো বুঝতে পারতেন যে না, ভারতীয় জনতা পার্টি বাংলার সঙ্গে আছে। তারা কিন্তু কখনো করেননি সেটা। বারবার চেয়েছেন যে বাংলার মানুষ যাতে বিপদে পড়ে, টাকাটা যাতে আটকে যায়। আমরা বারবার দরবার করেছি, গিরিরাজ সিং পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন সেদিন, কোনো কথা বলতে পারেননি। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন টাকার জন্য, দিতে পারেননি। আমাদের সরকার সেই টাকাটা দিয়ে 100 দিনের কাজের টাকাটাকে চালাচ্ছে। তা বাংলার ভালোর জন্যে বাংলার কতটুকুনি করেছেন ভারতীয় জনতা পার্টি। আরও একটা কথা বলছি আপনাকে, 21 সাল, সেই সময় দাঁড়িয়ে যারা সাংসদ ছিলেন, বলুন তো আপনারাও বাংলারই মানুষ। বাংলার মাটিতে যখন মানুষ, একটা মানুষ আর একটা মানুষের কাছে যেতে পারছে না, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সুরক্ষা, মানুষের ভয় ভীতিতে একটা বিশ্ব প্যান্ডামিক চলছে, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠে দাঁড়িয়ে, সর্বোপরি মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দাগ কাটছেন। আর তখন ব্যঙ্গ করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। তারপরে কিন্তু ওদের কেন্দ্রীয় সরকার রেলের প্ল্যাটফর্মে ওরকম গোল গোল দাগ টানাতে এগোচ্ছে। এই জন্যই বলছি, বাংলা যা ভাবে তা ভাবতে ভারতবর্ষকে অনেকদিন পর লাগবে। মুখ্যমন্ত্রীর দূরদর্শিতাকে দাম দিতে হবে। কন্যাশ্রী চেয়েছিলেন বলে আজকে মহিলার সশক্তিকরণের জন্য, যুব সশক্তিকরণের জন্য আজকে 3000 টাকার কথা বলা হচ্ছে। এই ভাতাকেই তো ভিক্ষা বলা হয়েছিল।
এই ভাতাকেই তো ভিক্ষা বলা হয়েছিল। আমরা যুব সম্প্রদায়ের চাকরির বিনিময়ে ভাতা বলিনি, আমরা বলেছিলাম চাকরির পথে এগিয়ে যাওয়ার জন্য একটা অনুপ্রেরণা। আজকে যে চাকরির কথা বলা হচ্ছে, 2 কোটি বেকারের চাকরি ওরা দেননি। প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, দেননি। আমরা দেখেছি যে উনি বলেছিলেন যে কালো ধন আমরা বিয়ে করে আমরা কি করব, আর আমরা দেখছি বাইরে বিজয় মালিয়া, মেহুল চোকসিরা তারা মোদিরা উল্লাস করছেন, টিকি ধরে টেনে আনতে পারছেন না। বাংলার নয় ভারতবর্ষের অর্থনীতি মানে মুখ থুবড়ে পড়ছে। আর সেই পাহারাদার যখন নিজের চোখ বন্ধ করে চোরদের প্রশস্ত জায়গা করে দিচ্ছেন ভারতবর্ষে, সে পাহারাদারকে মানুষ বুঝে গেছে। একটা ন্যারেটিভ যেটা তৈরি হয়েছে, আমি একদম শুরুতে বলছিলাম যে এসআইআর এর ফলে কত সংখ্যক মানুষ বাদ যাচ্ছে এবং তাদের মধ্যে হিন্দু কত নাম বাদ যাচ্ছে, মুসলিম কত নাম বাদ যাচ্ছে, এবং একটা ন্যারেটিভ সামনে এসেছে। এবার এটাতে জানি না যে কোনো রাজনৈতিক দলের সুবিধা বা অসুবিধা হবে কিনা, কিন্তু অনেকে এই কথা বলছেন যে এই এত সংখ্যক মানে বেশি সংখ্যক হিন্দুর নাম বাদ যাওয়াতে বিজেপির কোথাও সমস্যা হলেও হতে পারে। কিন্তু স্নেহানরাকে সেরকম ভাবছেন কিছু? একটা বিরতির পরে উত্তর নেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন। প্রেজেন্টিং বাই LIC हर पल आपके साथ। স্পেশাল পার্টনার উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। নলেজ পার্টনার GIS গ্রুপ, ট্রান্সফর্মিং এডুকেশন। ওয়ার্ড্রপ পার্টনার আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। অ্যাসোসিয়েট পার্টনার ঠেক, ডক্টর প্লাস। কিরে চাকরিটা হলো? এই রাজ্যে ডিগ্রি দিয়ে কেউ শিক্ষক হয় না। কি হয়েছে আমাকে বল। ওরা বলছে 25 লক্ষ টাকা না দিলে আমার লিস্ট থেকে নাম সরিয়ে দেবে। এবার পাল্টাতেই হবে। নিয়োগ দুর্নীতি আর নয়, এবার পশ্চিমবঙ্গ পাল্টাতে চায়। চৈত্রের অবসানে পুরনোকে বিদায় দিন, আবরণকে সঙ্গে নিন। নতুন পোশাকের বিপুল সম্ভার, চৈত্র সেলের সেরা অফার। আবরণে চলছে আপ টু 25% ছাড়। পকেট বাঁচান, স্টাইলে সাজান। উৎসব মানে আবরণ, বাঙালির সম্মান। রঙিন হোক প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। শুনলাম আপনি নাকি বাড়ি বানাচ্ছেন? হ্যাঁ, এই তো 80-90 ভাগ বাড়ি কিন্তু বানানোর কয়েক মাসের মধ্যেই ড্যাম্পে ভুগতে শুরু করে। আর ড্যাম বারবার ফিরে আসে, মানে বারবার রিপেয়ার আর খরচ। তাহলে উপায়? বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন। জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। প্রেজেন্টিং বাই LIC हर पल आपके साथ। স্পেশাল পার্টনার উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। নলেজ পার্টনার GIS গ্রুপ, ট্রান্সফর্মিং এডুকেশন। ওয়ার্ড্রপ পার্টনার আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। অ্যাসোসিয়েট পার্টনার ঠেক, ডক্টর প্লাস। প্রায় 63%, 57,50,000 নাম এমন ডিলিট হয়েছে যারা হিন্দু ধর্মের প্রতিনিধি, আর 31 লাখ রয়েছে মাইনরিটি। তার মধ্যে মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, শিখ রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি হিন্দু কমিউনিটির প্রায় 57,50,000 নাম এই বিজেপি বাদ দিয়েছে। এই বিজেপির নির্বাচন কমিশন, এদের কারণে যারা লাইনে দাঁড়িয়েছে, আপনি বলুন তো, আমি যখন যাচ্ছি সভা সমিতিতে, যারা জিজ্ঞেস করছে আমি জাত ধর্ম দেখবো? যারা হিন্দু মুসলমান করে এসআইআর করতে চেয়েছে, যে ধরে ধরে একটা সম্প্রদায় থেকে বাদ দেবো। আজকে মানুষ বুঝুক, যারা এক অংশ বিজেপিকে সমর্থন করে নাচছিল যে এসআইআর হলে কিছু লোক জব্দ হবে, সব থেকে বড় ভুক্তভোগী তারাই। এসআইআর নিয়ে একটা তাৎপর্যপূর্ণ পরিসংখ্যান সামনে এসেছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এরকম কিছু জেলা যেখান থেকে সব থেকে বেশি নাম বাদ গেছে। এই পরিসংখ্যানে এরকমটা দেখা যাচ্ছে যে যে জায়গাগুলোতে সব থেকে বেশি নাম বাদ গেছে, যদি কেন্দ্র আলাদাভাবে কেন্দ্র হিসেবে দেখি, তাহলে শীর্ষে থাকা 10টি কেন্দ্রের মধ্যে 6টি হচ্ছে মুর্শিদাবাদ।
রঘুনাথগঞ্জ, সুতি, মোথাবাড়ি, জঙ্গিপুর, একাধিক, মালদা মুর্শিদাবাদ মিলিয়ে একাধিক এমন জায়গা আছে যেখানে এই প্রচুর সংখ্যক মানুষের নাম বাদ যাচ্ছে। কমিশন বলছে যে নির্দিষ্ট পদ্ধতিতেই এসআইআর করতে গিয়ে এই নামগুলো বাদ গেছে। শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তারা বলছে যে পরিকল্পিতভাবেই ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে নির্দিষ্ট এলাকা বুঝে, এবং খুব স্বাভাবিকভাবেই পাল্টা দাবি বিরোধীরা বলছে যে কথা যে না, এরকম কিছু নয়, কারণ কমিশন যখন এই কাজটা করছে তখন তার মধ্যে কোনো রাজনীতি নেই। কিন্তু এই যে জায়গাগুলো, এই যেটা মমতা, আমি একদম শুরুতে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলাগুলোর কথা বলছেন, মালদার কথা বলেছেন, মুর্শিদাবাদের কথা বলেছেন, উত্তর দিনাজপুরের কথা বলেছেন, এরকম আরও কিছু জায়গার কথা বলেছেন। আমি স্নেহারের কাছে আসব। একদিকে এইরকম একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে 60 বা 62 লক্ষের মতো হিন্দু ভোটার বাদ গেছে। আবার এই যে জেলাগুলোর নাম করা হচ্ছে বা যে কেন্দ্রগুলোর নাম করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এই এলাকাগুলো বা এই কেন্দ্রগুলো সাধারণত দেখেছি আমরা যে মুসলিম অধ্যুষিত কেন্দ্র বলেই পরিচিত। তো হিসেবটা কোথায় মিলছে? দেখুন, বা হিসেবটা ঠিক কি? দেখুন হিসেবটা কি, হিসেবটা একটা এসআইআর প্রসেস হয়েছে, সেখান থেকে মানে কিছু সংখ্যক ভোটার বাদ গেছে। তারা বৈধ না অবৈধ সেটা ইলেকশন কমিশন জানে, সুপ্রিম কোর্ট জানে। কেউ যদি বৈধ ভোটার বাদ গিয়ে থাকে তার অ্যাপিল করার যা রাস্তা আছে। আমরা বলছি আমি বলছি ভাই, হিন্দু ভোটার বাদ গেলে বিজেপির কি অসুবিধা হবে? প্রথম কথা হচ্ছে কোনো বৈধ ভোটার বাদ গেলে আমাদের অসুবিধা হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে একটা অভিযোগ করে এসেছি। সেই অভিযোগটা হচ্ছে সে জেলাটাকে আমরা হিন্দু বা মুসলিম হিসেবে ডিভাইড করে করিনি। আমরা করেছিলাম যে সীমান্তবর্তী যে কোনো জেলাগুলো তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে লাস্ট 10 বা 15 বছর। এবং আপনি যে জেলাগুলোর নাম বলছেন, দেখুন সেগুলো কিন্তু সীমান্তবর্তী জেলা, এবং যে বিধানসভাগুলো স্পেসিফিক করছেন সেই বিধানসভাগুলো কিন্তু একদম বর্ডার লাগোয়া জেলা। এবং এই যে বর্ডার লাগোয়া জেলাগুলোর হঠাৎ করে ডেমোগ্রাফি চেঞ্জ, যেখানে তাদের পপুলেশন বাড়ছে 6 বা 7%, ভোটার বাড়ছে 20, 25, কোথাও 32%। তা এসআইআর এর প্রভাব সেই জেলাগুলোতে বা সেই ভোটে বিধানসভাগুলোতে বেশি করে পড়েছে। এবং বিষয় হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস যে প্রতিবাদটা করছে, আমি আপনাকে বলছি 4 তারিখ বা 5 তারিখ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের ভাষা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায় বলছি, আজকে এই শোতে বসে আমার কো প্যানেলিস্ট আজকে বলছে যে আমরা কোনোদিন এসআইআর এর বিরোধিতা করিনি। আপনি মনে করে দেখুন, যখন এসআইআর ডিক্লেয়ার করা হলো, মমতা ব্যানার্জি কী বলেছিল, পশ্চিমবাংলা আমি এসআইআর হতে দেবো না। এসআইআর করতে গেলে আমার মৃতদেহের ওপর দিয়ে এসআইআর করতে হবে। তাহলে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এই এসআইআর প্রসেসটার বিরোধিতা করেছে, এসআইআর হতে দিতে চায়নি। কেন হতে দিতে চায়নি? আমি বলছি এই 90 লক্ষকে এক ব্র্যাকেটের মধ্যে ফেললে তো হবে না। প্রথম যে 58 লক্ষ বেরিয়েছিল তার মধ্যে তো শুধুমাত্র ডেট শিফটেড মাইগ্রেটেড এই ভোটারগুলো ছিল। তখন তো কোনো রাজনৈতিক দল কোনো প্রতিবাদ জানায়নি, সবাই তো মেনে নিয়েছিল। তারপর তো 1 মাস অ্যাপ্লিকেশনেরও টাইম ছিল। পরবর্তী সময়ে যারা বাদ গেছে তাদেরকে তো ইলেকশন কমিশনও না, তাদের তো জুডিশিয়াল অফিসাররা বাদ দিয়েছে। তাহলে কি তৃণমূল কংগ্রেস এখন বিচার ব্যবস্থার ওপরও আস্থা রাখতে পারছে না? তার মানে তারা কি বলতে চাইছে, জুডিশিয়াল অফিসাররা ভুল সিদ্ধান্ত নিয়েছে? জুডিশিয়াল অফিসারদের ওপর যদি আঙ্গুল তোলা হয় তাহলে আঙ্গুলগুলো কিন্তু বিএলওদের ওপরে উঠবে, কারণ এই বিএলওরা কি সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করেছে? বিএলওদের তৃণমূলের একটা সংগঠন তৈরি হয়ে গেল। আপনি ভাবুন, বিএলওদের কারো সংগঠন নেই, তৃণমূলের হঠাৎ করে বিএলওদের সংগঠন কেন দরকার পড়লো? বিএলওদেরকে খড়গপুরে পার্টি অফিসে বসে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কিসের জন্য সংবর্ধনা দেওয়া হচ্ছিল? কি এমন মহৎ কাজ করেছে বিএলওরা? তার মানে তারা কি কোথাও তৃণমূলের কথা মতো কাজ করেছে? কোচবিহারের এক তৃণমূলের নেতা নিজের লেটার হেডে জুডিশিয়াল অফিসারদের লিখে দিল যে এই নাম বাদ দেওয়া যাবে না। কেন? জুডিশিয়াল অফিসাররা রিভিউ করবে, তুমি ভাই আগ বাড়িয়ে কেন, তোমার এত কি দরকার আছে? তার মানে প্রথম থেকে শেষ অবধি তৃণমূল কংগ্রেসের এই অযাচিত এসআইআর প্রসেসের মধ্যে অংশগ্রহণ, এবং শুধুমাত্র মৌখিক বা রাজনৈতিক অংশগ্রহণ না, ভায়োলেন্ট অংশগ্রহণ। মানে প্রথমে ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুর থেকে জুডিশিয়াল অফিসারদের মোটাবাড়িতে আটকে রেখে কি ঘটনা ঘটালো তৃণমূল, সেটা তো সবাই দেখেছে। আমাদের বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস বাই ফোর্স এসআইআরটাকে কেন আটকাতে চাইলো? কিসের তৃণমূল কংগ্রেসের অসুবিধা? মোথাবাড়ির কথা বললেন, মোথাবাড়ির নির্যাসটা কি এলো? মোথাবাড়ির নির্যাসটা কি এলো? কারা গ্রেপ্তার হলেন? আসল ঘটনাটা কী ছিল? এই যে আমরা বারবার বলছি না যে মিথ্যাবাদী প্রবঞ্চকতার মধ্যে দিয়ে মোজাম্মিল কোন দল করত?
আরে কোন দল সেই সময়? মোজাম্মিল কোন দল? ছবি দিলে শুভেন্দু বাবু, মোজাম্মিল কোন দল? সেই সময় ছবি দিলে আজকে মোজাম্মিলের হয়ে কারা? মোজাম্মিলকে এক মিনিট, মোজাম্মিল মানে মুফাক্কিরুলের কথা বলছো? মুফাক্কির, হ্যাঁ মুফাক্কির, মোজাম্মিল সেই সময় ছবি দিলে শুভেন্দু বাবু তৃণমূলে। মোফাক্কুলের হয়ে আজকে কোর্টে কারা কেস লড়ছে? না সেই সময় আজকে মোফাক্কুলের হয়ে কোর্টে কে কেস লড়ছে? সেই সময় এই মোথাবাড়িতে 37,255 নাম বাদ, এটা দেখতে পাচ্ছি। না মোফাক্কুলের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল, তখন তৃণমূল ব্যবস্থা নেয়নি কেন? তখন ওকে ছেড়ে রেখে দিয়েছিল কেন? এর আগে যখন মোথাবাড়িতে যখন রাজনৈতিক ধর্মীয় হিংসা হলো, তখনও তো মোফাক্কুল ওখানে এইরকম ধরনের ইনস্টিগেটেড স্পিচ দিয়েছিল। মোফাক্কুলকে ছেড়ে রেখে দিয়েছিল কেন? আজকে আরে মোফাক্কুল কাদের হয়ে প্রচার করেছিল? মোফাক্কুলের ফেসবুকে এখনো লেখা আছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় করুন। মোফাক্কুলের ফেসবুকে এখনো লেখা আছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় করুন। মোফাক্কুলকে কোন দল করত? তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির কোন দল করত? তৃণমূল কংগ্রেস। আরে যত জেহাদি, যত র্যাডিক্যাল, যত দাঙ্গাকারী আছে সবাই ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেস, সবাই ঘুরে ফিরে। আচ্ছা ছেড়ে দিলাম মোফাক্কুল, ছেড়ে দিলাম হুমায়ুন কবির, ছেড়ে দিলাম ববি হাকিম তো তৃণমূল কংগ্রেস করে, এখনো করে। সে ববি হাকিম প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে যে 50%-এর ওপরে মানুষকে আমাদেরকে ইসলাম ধর্মে আনতে হবে, যারা ইসলাম ধর্মে আসতে পারছে না তারা অভাগা। সে ভাবুন, এখনো মন্ত্রী আছে, কলকাতার মেয়র আছে, তৃণমূল কংগ্রেস একটা বাক্য ব্যয় করেছে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে? ফিরহাদ হাকিমকে আপনি কি বলবেন? সেকুলার? বেশ, আশফাকদা দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যেই ঘটনাটা ঘটলো সেটা ইটসেলফ ইললজিক্যাল। আমরা জাতীয় কংগ্রেস আগে থেকেই বলে আসছিলাম যে এই যে 67 লাখ এর মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে তাদেরকে বিচারাধীনের মধ্যে নিয়ে চলে গেল, তো এটা দোষ কার? এটা কি জুডিশিয়াল অফিসারদের দোষ? আমি বিজেপির কথায় আপত্তি জানাচ্ছি যে জুডিশিয়াল অফিসারদের দোষ নয় বা বিচার ব্যবস্থার কোনো দোষ নয়, দোষ হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতীয় জনতা পার্টির পিট্টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী করলো যে আমাদের টাইম নেই, আন্ডার এডজুডিকেশন ফেলে দিই এবং জুডিশিয়াল অফিসারদের একটা বটম দিয়ে দিই, ইয়েস নো, কোনো ডকুমেন্টেড নয়। তাহলে কী করলো এই ভারতীয় জনতা পার্টির ইশারায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেহেতু জুডিশিয়াল অফিসাররা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন না, তাদেরকে প্রডিউস করার জায়গা নেই, টাইম নেই, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি শুধুমাত্র পশ্চিমবাংলায় হয়নি। আর না আমি একটা কথা ওনার বলে দিই, ডকুমেন্ট জুডিশিয়াল অফিসাররা দেখতে পাচ্ছে না। আপনি শুনে নিন না, জুডিশিয়াল অফিসাররা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন না, আপনি স্বীকার করছেন। জুডিশিয়াল অফিসারদের সামনে ডকুমেন্ট প্রেজেন্ট করার দায়িত্ব কার ছিল? বিএলওরা। তাহলে বিএলওরা করেনি কেন? সেই প্রশ্নটা তুলছেন না কেন? তৃণমূলকে সেফগার্ড কেন করছেন? বলুন বিএলওদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস ডকুমেন্ট আপলোড করতে দেয়নি। যত ঝামেলা এই বিএলওরা বাকি দিয়ে গেছে। এই বিএলওরা কারা রিক্রুট করেছে? বিএলও কারা রিক্রুট করেছে? আপনি তৃণমূল করেন না কংগ্রেস করেন? আপনি তৃণমূলের আমি তৃণমূলের হয়ে এখানে বলতে আসছি, আমি সাধারণ মানুষের ঝগড়াঝাটি পরে কত মানুষ ভোট দিতে পারবেন, কত মানুষ ভোট দিতে পারবেন যাদের নামে ট্রাইব্যুনালেও রয়েছে। আগামী 13 তারিখ সুপ্রিম কোর্টের রায়, আগামী 13 তারিখ সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, কারণ আমরা এখনো জানি না ট্রাইব্যুনালে যারা রয়েছে তারা আদৌ ভোট দিতে পারবে কিনা। সবাই কতজন ভোট দিতে পারবেন, ভোট দিতে কিভাবে পারবেন সেগুলো জানতেও সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে আগামী 13 তারিখ। আজকে এখানে শেষ করতে হবে কারণ সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জানতে একদম সময় দিতে পারবো না, 30 সেকেন্ডও দিতে পারবো না দাদা। আবার এইটা নিয়ে আচ্ছা 10 সেকেন্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে হলো বাংলার মানুষ, বাংলার কৃষ্টি অনেক কথাবার্তা বলছেন বিজেপি। আমি যেটা বলছি সেটা হচ্ছে হলো ক্ষুদিরামের এই বাংলায়, আরে ক্ষুদিরামকে না সন্ত্রাসবাদী বলেছে, এরা ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলেছে, এরা ক্ষুদিরামের কথা বলেছে। আমি আজকে সময় শেষ। ধন্যবাদ প্রত্যেককে সময় দেওয়ার জন্য এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ রাখছি। Presenting by LIC हर पल आपके साथ। Special partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge partner GIS Group, transforming education. Wardrobe partner আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। Associate partner Take Dr. Plus।
ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830074043। That's a big catch. Pull. বিরাট, এটা ভেঙে যাবে।